এদিকে এবার বিএনপির চাপে নির্বাচনের ঘোষণা দিলেন ডক্টর ইউনূস। বিএনপির উপর কঠিনভাবে ক্ষেপে গেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। অন্যদিকে আগের মতো বিএনপি ও জামাতের মধ্যে প্রকাশ্যে কঠিন দ্বন্দ্ব শুরু হলো। বিএনপিকে জালিম বললেন জামাতের আমির। বাংলাদেশে সম্প্রতি ঘটে যাওয়া ছাত্র জনতার গণ অভ্যুত্থান নিয়ে যেন মাথা ব্যথার শেষ নেই। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকার আর কতদিন দরকার? বিএনপি আপনার কিছুটা দ্রুতই নির্বাচন চাচ্ছে। আগামী নির্বাচনটা কখন হবে ওই বিষয়ে আমি খুবই আশ্চর্য হচ্ছি। ভাই, একটা সরকার মাত্র বসছে, এই দেশের জনগণের নির্বাচন কবে হবে জানার অধিকার আছে। বাংলাদেশ জামাত ইসলামকে নিয়ে কিছু কথা বলতে চাই, তার আগে ভিডিওটা দেখেন। আমাদের বক্তব্য এই ব্যাপারে স্পষ্ট, আমরা সতর্ক করে দিয়ে বলছি যে এমন যেন না হয় যে আমরা একটা জালিমের হাত থেকে ঠিকই মুক্তি পেলাম, আরেকটা জালিমের হাতে গিয়ে আমরা পড়লাম। দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। এইমাত্র পাওয়া তিনটি খবর, যেই খবর তিনটি সারা দেশ পুরো লাড়িয়ে দিয়েছে। দর্শক, এইমাত্র নির্বাচনের ঘোষণা দিল ডক্টর ইউনূস। মানে অন্য অন্য দলের তো সইছে না, যার কারণে ডক্টর ইউনূস বাধ্য হয়ে তিনি নির্বাচনের ঘোষণা দিবেন একটা ভাব। তো দর্শক, আমরা সেই ভিডিওটা আমরা নাইম ভাইয়ের মুখ থেকে শুনবো যে নির্বাচনের ডেট কবে পড়তেছে এবং কি ঘোষণা দিলেন। পাশাপাশি আপনারা শুনলে অবাক হবেন যে গণ অধিকার পরিষদ থেকে ডক্টর ইউনূসের পদত্যাগ চাচ্ছে। তারা পদত্যাগ চাওয়ার জন্য এক দফা দাবি ঘোষণা করে তারা কিন্তু গতকাল সামান্য আকারে মিছিলও করেছে। আপনারা হয়তো বা অনেকেই জানেন না, এর ভিতর দিয়ে জেনে যাবেন। পাশাপাশি বিএনপি এবং জামাতের ভিতর দ্বন্দ্ব শুরু হয়েছে। বিএনপি নেতাকর্মীদের সরাসরি জালেম বলছে, আওয়ামী লীগের দোসর বলছে জামাতে আমির। দর্শক, এতদিন কিন্তু বিএনপি এবং জামাত একত্রে কাজ করে গেছে, কিন্তু হঠাৎ করে বিএনপি আগে নির্বাচন চাচ্ছে এবং জামাত কিন্তু করছে যদি ডক্টর ইউনূস 10 বছরও চাই তারপরেও আমরা নির্বাচনের জন্য চাপ দেব না। দর্শক, আপনি কি চান যে নতুন করে নির্বাচন অতি তাড়াতাড়ি শুরু হোক? আপনি যদি তাই চান তাহলে কমেন্টে লিখবেন। আর যদি চান না ডক্টর ইউনূস দেশটাকে ঠিক করুক তারপরে নির্বাচন দিক, তাহলে কমেন্টে বি লিখবেন। তো দর্শক, চলুন আমরা শুরুতেই দেখে আসি নির্বাচনের ঘোষণা নিয়ে ডক্টর ইউনূস কী বলেছে, তারপর দেখব বিএনপি এবং জামাতের মধ্যে দ্বন্দ্বের সংবাদ। তো দর্শক, চলুন স্ক্রিনে। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকার আর কতদিন দরকার? কমেন্টে আপনি আপনার মন্তব্য জানান। আর আমরা জানি বর্তমানে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ সংস্কার কাজ করছেন। ইতিমধ্যে আমি যেটা দেখলাম যে গুম ইস্যুতে অন্তত তারা আজকে যে জাতিসংঘের সাথে সনদে স্বাক্ষর করলো, গ্যাস এবং বিদ্যুৎ বিল বাড়ানোর বিষয়ে যে একটা প্রজ্ঞাপন জারি করা হলো, এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ সংস্কারের কাজ করে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। বাট বিএনপি আপনার জামাত না, আমি জামায়াতকে দেখলাম, জামায়াতের নেতা যিনি আছেন আমির, তিনি বললেন যে এই সরকার যতদিন সময় চায় তারা নেক, সমস্যা নাই, কিন্তু বিএনপি আপনার কিছুটা দ্রুতই নির্বাচন চাচ্ছে। আজকে বিকেলে আপনার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আপনার বিএনপির মহাসচিব সহ 3 নেতার সাথে প্রায় 1.25 ঘন্টা বৈঠক করেছেন। এই বৈঠকের পর দুইটা নির্দেশনা আসছে। প্রথম নির্দেশনাটা হচ্ছে আগামী শনিবার বিকাল 3টায় বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে, মানে আওয়ামী লীগ ছাড়া বাকি যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে একটা বিশেষ বৈঠক বসতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তো এই বৈঠকের বিষয়বস্তু কি? সংস্কার, বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতি, পাশাপাশি আগামী নির্বাচনটা কখন হবে ওই বিষয়ে এই রাজনৈতিক দলগুলোর সাথে একটা মতবিনিময় সভা আপনার হতে যাচ্ছে। তো আজকে যখন 1.25 ঘন্টার বৈঠক হলো আজকে আসলে কি আনসার আসলো? বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তিনি বলছেন যে এটা আসলে এখন বলার সুযোগ নেই, তবে আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। তো আলোচনার মধ্যে গুরুত্বপূর্ণ অংশ ছিল নির্বাচন। তো নির্বাচন নিয়ে তারা কোনো কিছু বলতে চান না, এটা সরকারের পক্ষ থেকে প্রেস উইং থেকে বলা হবে। তো প্রেস উইং থেকে আমরা দেখলাম নির্বাচন নিয়ে ওইরকমভাবে বলা না হলেও বলা হয়েছে আগামী শনিবার আপনার এই প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা মতবিনিময় সভা করবেন। সেইখান থেকে একটা নির্বাচনী রূপরেখা বা রোডম্যাপ সামনে আসতে যাচ্ছে। গত 3 দিন আগে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন, সেই ভাষণে তিনি বললেন যে জনগণ যতদিন চাইবে ততদিন সরকার সংস্কার কাজ চালাবে, এরপর একটা নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক সরকারের হাতে নির্বাচনকে বা ক্ষমতাকে আপনার হস্তান্তর করা হবে। তো এরপর আমরা দেখেছি
তারেক রহমান তিনি আসলে খুব বেশি বক্তব্য দেন না। মির্জা ফখরুল ইসলাম তিনি বিএনপির পক্ষে তার অবস্থান প্রকাশ করেন বা দলের অবস্থানটাকে প্রকাশ করেন। তখন তিনি বলছিলেন যে আমরা ভেবেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস কি আসলে সংস্কার করতেছে, এমনকি এই সংস্কার একটা লম্বা প্রসেসিং সময়, তো এই সংস্কার টোটালি তিনি যদি করতে চান একটা লম্বা সময় লাগবে। তো যত দ্রুত উচিত নির্বাচন দেওয়া, এবং কি নির্বাচনী রোড ম্যাপ যে কতদিন পরে। আসলে বিএনপির যে অব্যক্ত বক্তব্য সেটা হচ্ছে এরকম যে মোটামুটি তারা আসলে বলতে চায় 3 মাস বা 6 মাসের মধ্যে সংস্কার আপনারা যতটুকু পারেন করেন, এর পাশাপাশি নির্বাচনটা দিয়ে দেন। নির্বাচন দেওয়ার পরে রাজনৈতিক সরকার আসলে আমরা বাকি সংস্কার কাজগুলা করব। কিন্তু এই কথার উপরে আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যে কন্টেন্টগুলোর মধ্যে কমেন্ট দেখি, সেখানে দেখতে পেলাম যে মানুষের ভরসা কিন্তু এখন বিএনপির তুলনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের প্রতি বেশি। আবার জামাত এবং বিএনপির মধ্যে অলরেডি যে বিভাজন ছিল গত বেশ কয়েক বছর, এটা এখন প্রকাশ্যে এসেছে। এটারও একটা কারণ হচ্ছে, আপনি দেখেন জামাত কিন্তু নির্বাচন নিয়ে সরকারকে প্রেশার দিচ্ছে না, বলছে যতদিন দরকার ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি থাকুক, তারপরে একটা সিচুয়েশন মতো নির্বাচন দিবে। বাট বিএনপি বলছে যতদিন বলতে কতদিন, এই সময়টা বলেন, এটা একটু দ্রুত করেন। এখন এখানের একটা মেইন রিজন হচ্ছে যে নির্বাচন হলে হয়তো এই দুইটা দল আপনার প্রতিদ্বন্দ্বিতা করবে। তো সকল কিছু মিলিয়ে আগামী শনিবারে নির্বাচন নিয়ে হয়তো বিশেষ ঘোষণা আসতে পারে যে নির্বাচনী রোডম্যাপটা কতদিন পরে আসতে পারে। এখন স্পষ্ট খোলাসা না আসলেও আগামী শনিবার হয়তো আমরা দেখতে পাবো যে এই অন্তর্বর্তীকালীন সরকার আসলে কতদিন তারা ক্ষমতায় থাকতে চাচ্ছে বা সংস্কার এই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তবে বিএনপি মনে করছে এই সংস্কার কর্মকাণ্ডটা একটা লম্বা প্রসেসিং ইস্যু, তো সেই ক্ষেত্রে যত দ্রুত সম্ভব নির্বাচন দেয়া বিএনপির হাতে ক্ষমতাটা দিয়ে দেখ, মানে নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক দল। তো আমরা জানি এই মুহূর্তে নির্বাচন হলে, আচ্ছা আপনি কি মনে করেন বিএনপি জিতবে নাকি জামাত জিতবে? দেখা যাক আগামী শনিবার পর্যন্ত। আসসালাম। মানে আমি নিজে আশ্চর্য হয়েছি যে গণ অধিকার পরিষদের মতন একটা দলের সম্ভবত দ্বিতীয় সর্বোচ্চ পর্যায়ে যে ব্যক্তিটা আছে রাশেদ, এরা আসলে কোনো সরকারকে ভাই শান্তি দেয় না। একটি অস্পষ্টতা তৈরি হয়েছে, যেটি ডক্টর ইউনূস সাহেবের বক্তব্যের মাধ্যমে তিনি বলেছেন যে আমাদের নিয়োগকর্তা ছাত্ররা এদেশের জনগণ যতদিন চাইবে আমরা ততদিন থাকবো। আমি মনে করি যে এই বক্তব্য অগ্রহণযোগ্য। জনগণ তাহলে কি আবার ডক্টর ইউনূসকে নামানোর জন্য আন্দোলন করবে? সেটি তো অসম্মানের, অশ্রদ্ধার। আর এই কারণেই দরকার রোডম্যাপ। তারা কি করতে চায় সেটি স্পষ্ট হতে হবে। তখন এখন শুধুমাত্র যদি আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দল যে বক্তব্য দেয় নাই, তার বক্তব্যের মধ্যে তিনি বললেন কি যে তাহলে কি ডক্টর ইউনূসকে জনগণ গদি থেকে নামাতে বাধ্য হবে? এটা তো হবে অসম্মানজনক। না, এগুলো আমার কথা না, আপনাদেরকে একটা ফুটেজ দেখাচ্ছি। আমি খুবই আশ্চর্য হচ্ছি ভাই, একটা সরকার মাত্র বসছে, এই দেশের জনগণের নির্বাচন কবে হবে জানার অধিকার আছে। জনগণের তো ভাই কাউচালি ওঠে নাই এখনো তোমাদের মতন। তোমার কেন উঠে গেছে কাউচালি? তোমরা তো চাইছো যে হাসিনা সরকারের পতন, নতুন বাংলাদেশ, তো সেইটার কাজে তো ডক্টর ইউনূস করছে। তিনি তো আর আওয়ামী লীগের কেউ না নাকি, বরঞ্চ আওয়ামী লীগের রোষানলের শিকারই হয়েছিলেন তিনি। তিনি যে পদক্ষেপগুলো নিচ্ছেন, এখানে অধিকাংশ পদক্ষেপ কোনো রাজনৈতিক সরকার আসলে নিবে না, এটি 53 বছরের ইতিহাস সাক্ষী দেয়। এরপরেও এই মানুষটাকে নিয়ে এই পরিমাণ প্রেশার ক্রিয়েট করা, এই পরিমাণ চাপ তৈরি করা, এটা তো ভাই মানুষের কাজ করতে দাও। ওই যে মাঝে মাঝে মনে হয় যে এইসব জায়গাতে শক্ত মানুষ ডান্ডা লাগে, ডান্ডা। বাঙালির আপনি অতিরিক্ত স্বাধীনতা দিবেন মানে আউলাই ফেলবে। এবার আসুন, বয়সও অনেক ছোট হবে রাশেদ আমার, কারণ আমরা সেই 2007-08 আমরা গ্র্যাজুয়েশন করে ফেলছি, তারা ওই দিনের ছাত্র। গণ অধিকার পরিষদে যারা এই মেধা এবং কোটা নিয়ে আলোচনা করছে, তো তোমরা মেধাটার একটু কাজে লাগাই একটু ব্যবসা বাণিজ্য করো বাবা, চাকরি বাকরি করো, অথবা স্কলারশিপে দেশের বাহিরে যাও, পরিবারের জন্য সময় দাও। তোমরা যে রাজনীতি করতেছো, কোথাও তোমাদের কোনো ওইভাবে মানে ফিট হওয়ার মতন অবস্থান আমি দেখি নাই। শুধুমাত্র ভিপি নূর ছাড়া এখানে যারা সেকেন্ড ইন থার্ড ইন কমান্ড আছে, এদের মধ্যে ওই রাজনৈতিক প্রজ্ঞা জ্ঞান, খালি কথা কওয়া ছাড়া আর আমি কোনো কিছুই বুঝি না যে এরা আসলে করে কি। তো কেউ কেউ বলেন যে বিকাশ ব্যবসাটা এখন ভালো যাচ্ছে না বিভিন্ন ইস্যুতে, তো এখন ইনকাম অফ, কারণ ডক্টর ইউনূসের সরকার যতক্ষণ ক্ষমতায় আছে তখন তো আর এখানে অস্থিতিশীল পরিবেশ নাই যে আন্দোলন বেগবান করতে হবে, রাজপথে নামতে হবে, তখন বিদেশ থেকে কিছু ফান্ডিং ট্যান্ডিং আগে আসতো, এগুলো নাই। ডক্টর ইউনূস সাহেবের যতদিন মনে হয় বাংলাদেশের জনগণ গণ অধিকার পরিষদ ছাড়া বাংলাদেশে ডাক দিলে ভালো মানের অ্যাক্টিভ কর্মী হয়তো আপনি 100 খুঁজে পাবেন, এর বেশি পাবেন না। বাট বাংলাদেশের জনগণ ডক্টর ইউনূস সরকারের উপরে এই মুহূর্তে আস্থাশীল, তিনাকে ওই পর্যন্ত সময় দিতে চায়। কোন পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত না
সম্পূর্ণ রাষ্ট্র ব্যবস্থাকে। এই দেশের শান্তিকামী জনতা, আমাদের প্রধান যে রাজনৈতিক দলগুলো আছে, যে দলই করি, বাট যারা একটা সুন্দর বাংলাদেশ চেয়েছি, আগামী দিনে একটা উজ্জ্বল ভবিষ্যৎ বাংলাদেশ হবে এমন বাংলাদেশ চেয়েছি, যেখানে নিরাপত্তা থাকবে, যেখানে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হলে ভাঙচুর, লুটপাট, মিথ্যা মামলা, হয়রানি এগুলো থাকবে না। এই বাংলাদেশকে গড়তে গেলে যেখানে পুলিশ বাহিনী কোনো রাজনৈতিক সরকারের তাবেদারি করবে না, নির্বাচন কমিশন কোনো আজ্ঞাবহ কমিশন হবে না, আমাদের মেয়েরা বোনেরা ঘর থেকে বের হবে, নিরাপত্তা নিয়ে ঘরে ঢুকবে, এই যে একটা বাংলাদেশ বৈষম্য বিরোধী আমরা চাচ্ছি, এত তাড়াহুড়া কেন তোমাদের? তোমরা কি সরকারটার পতন ঘটাইছো? যারা ঘটাইছে তাদের তো তাড়াহুড়া নাই। তোমরা ছাত্রদের আড়াল থেকে এখন এসে বলতেছো আমাদের এই গণ অধিকারের এত ছাত্র ছিল, কই? এরকম বহুত তো সরকার পতনের ডাক দিয়ে মেয়া করে ঘরে ঢুকে গেছো। ছাত্রদের পিছনে ছিল, এটা আওয়ামী লীগ সরকার তখনই বলছে যে তোমরা আসো, বাট পিছনে ছাত্রদেরকে ঢাল বানাইয়া। ডক্টর ইউনূসের সরকারকে হুমকি ধামকি দিও না। ডক্টর ইউনূসের সরকারকে নিয়ে এরকম উল্টাপাল্টা বক্তব্য দিয়া যেটা খাউজাইতে চাইতো সেটা হবে না। মানুষ সচেতন, মানুষ আর এত ইয়া নাই। তোমরা দিবা হে কালকে শুরু হইব খালি পাকনা পাকনা কথা, তারপরে হচ্ছে ফ্ল্যাগ নিয়ে ঘুরা, হয়তো একটা এমপির টিকিট পাইয়ে যাবে বিএনপির সাথে মিলাটিলা, তারপরে শুরু হবে তোমাদের এই খেলা। হ্যাঁ, এগুলা বাংলাদেশে বন্ধ হবে। ডক্টর ইউনূস সাহেবের সরকার মিনিমাম 5 বছর থাকা দরকার, মিনিমাম 5। আশা করি এর মধ্যে যে পরিবর্তিত বাংলাদেশ আমরা চাই সেটা হবে। তোমার মতন রাশেদ। বাংলাদেশ জামাত ইসলামকে নিয়ে কিছু কথা বলতে চাই, তার আগে ভিডিওটা দেখেন। আমাদের বক্তব্য এই ব্যাপারে স্পষ্ট। আমরা সতর্ক করে দিয়ে বলছি যে এমন যেন না হয় যে আমরা একটা জালিমের হাত থেকে ঠিকই মুক্তি পেলাম, আরেকটা জালিমের হাতে গিয়ে আমরা পড়লাম। এমন যেন না হয়, জাতিকে সতর্ক থাকতে হবে। ডক্টর শফিকুর রহমান বর্তমান বাংলাদেশ জামাত ইসলামের আমির। যদিও তিনি রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেছিলেন ছাত্রলীগ এবং জাসদের হাত ধরেই। ডক্টর শফিকুর রহমান, যিনি দেশের বৃহত্তম ধর্মভিত্তিক রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির, 10ম শ্রেণীতে পড়াকালে জাসদ ছাত্রলীগের হাত ধরে রাজনীতিতে প্রবেশ করলেও জামাত ইসলামকে স্বাধীনতা বিরোধী বলা হয়। জামাত ইসলাম কিন্তু কখনো তারা নিজেরাও অস্বীকার করে নাই যে তারা স্বাধীনতা বিরোধী ছিল না। কেন অস্বীকার করে নাই এইটা জানতে হলে আপনাদের একটু ইতিহাস জানতে হবে। যখন ইন্ডিয়া ভেঙে পাকিস্তান রাষ্ট্র গঠিত হয় তখন কিন্তু জামাত ইসলাম এটার বিরোধিতা করেছিলেন। তেমনি যখন বাংলাদেশ আলাদা রাষ্ট্র চায় তখনও কিন্তু এইটাও জামাত ইসলাম সাপোর্ট করেছিল না, তারা এটার বিরোধিতা করেছিল। জামাত ইসলামের কিছু কিছু মানুষকে, কিছু কিছু লোককে ফাঁসি দেওয়া হয়েছে যারা আসলে যুদ্ধ অপরাধী ছিল না। তারা জামাত ইসলাম করতো, এই জন্যই তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল। যেমন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের প্রথমে ফাঁসিটাই দেওয়া হয়, পরে যাবজ্জীবন করা হয়, শেষ পর্যন্ত সে জেলেই মারা যায়। সে কিন্তু অপরাধী ছিল না, তার অপরাধ ছিল সে জামাত ইসলাম করত। আশা করি বুঝতে পারছেন কেন জামাত ইসলামকে স্বাধীনতা বিরোধী বলা হয়। এখন আসেন শেখ হাসিনার আমল থেকে শুরু করি, বঙ্গবন্ধুর আমল বাদ দিলাম। আপনারা জানেন 1996 সালে যখন তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন হয় তখন কিন্তু জামাত ইসলাম এবং আওয়ামী লীগ একসাথে মিলেই কিন্তু আন্দোলন করে। এবং বর্তমান সময়ে সব থেকে আমরা যে জালিমের হাত থেকে রক্ষা পাচ্ছি সে হচ্ছে শেখ হাসিনা। 1996 সালে কিন্তু শেখ হাসিনার সাথে একসাথে আন্দোলন করছিলেন এই জামাত ইসলাম। এবং 2001 সালে বিএনপি এবং জামাত জোট গঠন করে এবং সেই জোটেই কিন্তু 1 সাল থেকে 6 সাল পর্যন্ত ক্ষমতায় থাকে। এবং ক্যাবিনেটে কিন্তু 2জন মন্ত্রীও ছিল জামাত ইসলামের 1 থেকে 6 সাল পর্যন্ত। বিএনপিকে কেন বলা হয় যে তারা চুরি করছে, ডাকাতি করছে, এইগুলা করছে কেন বলা হয়? কারণ 1 সাল থেকে 6 সাল পর্যন্ত ছিল বাংলাদেশের জন্য কালো অধ্যায়, এটা আওয়ামী লীগ বলছে এবং আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করে ফেলছে এই শব্দটা, যে বাংলাদেশে 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত ছিল বাংলাদেশের ইতিহাসে কালো অধ্যায়। এটা আওয়ামী লীগের শেখ হাসিনা কিন্তু প্রতিষ্ঠিত করে ফেলছে বাংলাদেশে। এই জন্যই বিএনপিকে বলা হয় জালিম। এবং ডক্টর শফিকুর রহমান কিন্তু বিএনপিকে ইঙ্গিত দিয়ে কথাটা বলছে। এখন আমি আপনাকে বলতে চাই, হাসানুল হক ইনু যে গ্রেপ্তার হইল, হাসানুল হক ইনু তো আওয়ামী লীগ করতো না। হাসানুল হক ইনুর আলাদা একটা দল আছে, সেই দলের প্রেসিডেন্ট সে, সভাপতি সে। তাহলে হাসানুল হক ইনু কেন দোষী? কারণ সে শেখ হাসিনাকে সাপোর্ট করেছিল। 1 সাল থেকে 6 সাল পর্যন্ত যদি বিএনপি দেশ শাসন করার জন্য, এই চুরি ডাকাতি করার জন্য যদি জালিম হয়ে যায়, তাহলে তো সমান দোষে দোষী জামাত ইসলামও ছিল। কারণ জামাত ইসলাম তো 1 থেকে 6 সালের মাঝে বিএনপির সাথে জোট ভাঙে নাই। জামাত ইসলাম জোট ভাঙছে তারও অনেক পরে। এখন যদি জামাত ইসলাম বিএনপিকে জালিম বলে, তাহলে তো সমান দোষে দোষী জামাত ইসলামও। বাংলাদেশের 2টা বড় দল, আওয়ামী লীগ এবং বিএনপি। এখন যেহেতু আওয়ামী লীগ নেই, অবশ্যই
বাংলাদেশের সব থেকে বড় ইসলামিক সব থেকে বড় দল হচ্ছে জামাত ইসলাম। বাংলাদেশ জামাত ইসলাম ইসলামিক সব থেকে বড় দল, এটা আমি বিশ্বাস করি এবং সবাই জানে। এবং ইন্ডিয়ার সব থেকে বড় ভয়ই এটা ছিল। ইন্ডিয়ার সব থেকে বড় ভয় ছিল এটা যে বাংলাদেশের জন্য কোনো ইসলামিক দল প্রতিষ্ঠিত না হইতে পারে। এই জন্যই কিন্তু হাসিনাকে ব্যবহার করছিল ইন্ডিয়া, যে জামাত ইসলামকে প্রতিষ্ঠিত হইতে দেওয়া যাবে না। জামাত ইসলামের উপর যে আঘাতগুলো শেখ হাসিনা আনছিল, ওটা যদি না আনতো, জামাত ইসলাম এখন অবশ্যই একটা প্রতিষ্ঠিত দল হয়ে যেত। জামাত ইসলামের নীতি আদর্শ আমি জানি, তাদের নিয়ে কথা বলার যোগ্যতা আমার নাই, কিন্তু আমি যে কথাগুলো বলছি। তো দর্শক দেখলেন বিএনপি এবং জামাতের ভিতর যে সমসাময়িক যে দ্বন্দ্বটা চলতেছে দুই দলের ভিতর নির্বাচন নিয়ে, এবং জামাতের আমির তিনি বলেছেন এক জালেমকে তাড়িয়ে আরেক জালেমের হাতে দেশ তুলে দেওয়া যাবে না, তার মানে বিএনপিকে তিনি লক্ষ্য করেছেন বলে আমরা জানতে পেরেছি। তো দর্শক, জামাতে আমিরের এই বক্তব্যের সাথে আপনি সহমত কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি যদি চান যে নির্বাচন অতি তাড়াতাড়ি হোক তাহলে কমেন্টে অবশ্যই এ লিখবেন, আর যদি চান যে নির্বাচন আরও 5 বছর পরে হোক তাহলে কমেন্টে বি লিখবেন। আপনি কি বলতে চান অবশ্যই এ আর বি মাধ্যমে আমাদের জানিয়ে দেবেন, এবং এর সাথে আমাদের একটা লাইক দিবেন যাতে করে ভিডিওটি অন্য মানুষ দেখতে পারে এবং তারা নির্বাচন সম্পর্কে জানতে পারে যে আপনি নির্বাচন কবে নাগাদ চান। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দিবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।